ভিন্নধর্মী এবং খুবই চমকপ্রদ একটি পোস্ট। সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পরিবারের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক বলা। এরপরে একটি পোস্টে আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির পক্ষ থেকে এবার একটু প্রতিবাদমূলক একটি মন্তব্য, যেখানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করবার জন্য এরপরই আগামী 19 জুলাই শনিবার জামায়াত ইসলামের পক্ষ থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশেষ জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে। সে বলছেন পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও আমাদের সে কমিটমেন্ট তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য বলা হচ্ছে যে ভয় ভেঙে দিয়েছে গোপালগঞ্জ, রাজপথেই হবে ইউনূসের সাথে ফয়সালা। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। প্রথমে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেসবুক পেজে। এই ফেসবুক পেজে জনগণের উদ্দেশ্যে সরকারের বিভিন্ন কার্যক্রম এবং এর পাশাপাশি বিভিন্ন ঘোষণা এবং নির্দেশনা প্রচার করা হয়। এখানে প্রথম যে পোস্টটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জুলাই সনদ তৈরির জন্য ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, এবং জুলাই সনদ তৈরির জন্য প্রধান উপদেষ্টার বিশেষ জোর দিয়েছেন এই বিষয়ে বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি তাদের এই বৈঠকটি জাতীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচার করা হয় এবং এই ক্ষেত্রেও প্রধান উপদেষ্টার বক্তব্য যে এরকম করে সবকিছু জনগণের জন্য স্বচ্ছ রাখতে হবে, তাদের সকল বৈঠক যেন জনগণের সামনে তুলে ধরা হয়। খুবই সুন্দর একটি উদ্যোগ। এর পরবর্তী পোস্টটি আসলে একটি সংবাদ সম্মেলন, যেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে তাদের আজকের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠক হয়েছে সে বৈঠকের বিষয়াবলী তুলে ধরছেন। উল্লেখযোগ্য বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে প্রথম যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য আগে বাংলাদেশের যে সমস্ত অসুবিধাগুলো ছিল, সমস্যাগুলো ছিল, সেগুলো নিরসনের চেষ্টা করা হয়েছে এবং আজকের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন বিষয়ক অধ্যাদেশ 2025-এর খসড়া নীতি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে এখন থেকে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য নিকট আত্মীয় এবং তার পাশাপাশি অনুমোদিত যে কারো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা যাবে প্রয়োজনীয় ক্ষেত্রে, এবং সেটি বাংলাদেশের হাসপাতালগুলোতেই করা যাবে। সেক্ষেত্রে সরকারি বিশেষ নিয়ম নীতি আছে, সেগুলো অনুসরণ করতে হবে এবং সেগুলো শিথিল করা হয়েছে। সেটি অবশ্যই যাদের এই বিষয়ক সমস্যা আছে তাদের জন্য খুবই জরুরি। দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের সুবিধার জন্য বিডার পক্ষ থেকে লবিস্ট বা ফ্রিল্যান্সার নিয়োগ করার যে প্রক্রিয়া বা যে প্রস্তাবনাটি ছিল সেটি এখানে আলোচিত হয়েছে এবং সেটি সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে। তৃতীয় যে বিষয়টা নিয়ে এখানে কথা হয়েছে সেটি হচ্ছে 16 জুলাই বুধবার এনসিপির সমাবেশে বিগত সরকার আওয়ামী লীগের এবং তাদের অঙ্গ সংগঠনের পাশাপাশি কিছু দুর্বৃত্তদের যে আক্রমণ হয়েছে সেই যে বিষয়ে উল্লেখ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নে প্রেস সচিব জানান যে প্রধান উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে এই বিষয় নিয়ে কথা হয়েছে এবং একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি আগামী 14 দিনের মধ্যে এই আক্রমণের বিভিন্ন বিষয়াদি এবং তাদের বিষয়ে প্রতিবেদন জমা দিবেন। এবং চতুর্থ যে বিষয়টি উল্লেখযোগ্য এবং আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক একটি আলোচনার অংশ, যেখানে খুবই উল্লেখযোগ্য একটি আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এখন থেকে বলা হচ্ছে যে নির্বাচনের তফসিল বা শিডিউল ঘোষণার 1 মাস আগে পর্যন্ত সময়ও যে কেউ ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং ভোটার হতে পারবেন, সেটি বছরের যে কোনো সময়ে। এক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারির জন্য কোনো অপেক্ষা করতে হবে না। যখনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, অর্থাৎ সাধারণত এখানে উল্লেখ করা হয়েছে যে 2-1 মাস আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, সে তফসিল ঘোষণার 1 মাস আগেই চাইলে কেউ ভোটারের জন্য আবেদন করতে পারবেন এবং তিনি ভোটার হতে পারবেন, ভোট দিতে পারবেন। তার পরবর্তী যে পোস্টটি আছে সেটি হচ্ছে 16 জুলাই এনসিপির সম্মেলনে গোপালগঞ্জে যে আক্রমণটি হয়েছে এবং যে অস্থিতিকর পরিস্থিতি হয়েছে সেটির বিষয়ক একটি পুলিশ প্রতিবেদন তুলে ধরা হয়েছে, যেখানে আক্রমণকারীদের এবং আক্রমণ করার যে প্রক্রিয়া এবং দায়ী ব্যক্তিদের, দায়ী সংগঠনের নাম তুলে ধরা হয়েছে। আপনারা চাইলে পোস্ট দেখতে পারেন। এরপর একটি ভিন্নধর্মী এবং খুবই চমকপ্রদ একটি পোস্ট, সেটি হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পরিবারের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। বলা হচ্ছে যে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে আয়োজন হবে সেখানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রাক্তন এই প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানোর জন্য তার সঙ্গে দেখা করেছেন। এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে, খুবই ভিন্নধর্মী একটি পোস্ট। এরপরে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য জুলাইয়ের বিভিন্ন ঘটনাবলী নিয়ে বিভিন্ন ভিডিও প্রচার করা হচ্ছে, সেটির একটি প্রচার করা হয়েছে এখানে। এবং সর্বশেষ
আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রচারণাটি করা হচ্ছিল 16 জুলাই বুধবার, যে সরকার গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, সেটির কাউন্টার হিসেবে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয়েছে যে গোপালগঞ্জে কোনো ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেট চালু ছিল, চালু আছে এবং থাকবে। সেটি খুবই সুন্দর একটি উদ্যোগ, সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা প্রদান করেছে জনগণের জন্য। এই ছিল প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের সর্বশেষ আপডেটগুলো। আমরা এবার চলে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বশেষ সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেজের প্রথম যে আপডেটটি দেখা যাচ্ছে সেটি খুবই ইতিবাচক একটি মন্তব্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একটি মন্তব্য, তিনি বলছেন, জুলাই গণ অভ্যুত্থান বিজয়ের কৃতিত্ব দেশের জনগণের, দেশের সকল শ্রেণী পেশার মানুষের। খুবই সুন্দর একটি মন্তব্য। এরপরই আছে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্য, যেখানে তিনি বলছেন, আমরা জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য, এখন দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসির রাজত্ব চলছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে গেছে মবক্রেসি। একটি প্রতিবাদমূলক একটি মন্তব্য। এরপর খুব সুন্দর একটি উদ্যোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, যেখানে দেখা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিহতদের স্মরণে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় আগামীকাল 18 জুলাই 2025 শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া এবং জেলা ও মহানগরে মৌন মিছিল আয়োজন করার জন্য একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাদের নেতাকর্মীদের জন্য। খুব সুন্দর একটি উদ্যোগ। এরপরে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভির একটি মন্তব্য প্রচার করা হয়েছে, যেখানে তিনি বলছেন, নিপীড়িত ও নির্যাতিতদের প্রতীক হচ্ছে তারেক রহমান। এরপর একটি পোস্টে আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপির পক্ষ থেকে এবার একটু প্রতিবাদমূলক একটি মন্তব্য, যেখানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে যে আগামী ফেব্রুয়ারির মাসে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করবার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এটি বিএনপির অবজারভেশন, পর্যবেক্ষণ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন বিক্ষোভ মিছিল। বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অশালীন বক্তব্যের জন্য বিএনপি বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন, তার কিছু চিত্র বিভিন্ন পোস্টে তুলে ধরা হয়েছে। এই ছিল বিএনপির গত 24 ঘন্টার সোশ্যাল মিডিয়ার আপডেট। এর বাইরে জুলাই 2024 গণ অভ্যুত্থানের সময়ে, আন্দোলনের সময়ে বিএনপির বিভিন্ন কর্মীদের অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন ভিডিও প্রচার করা হয়েছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। এবার আমরা চলে যাব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের অন্যতম গুরুত্বপূর্ণ দল বাংলাদেশ জামায়াত ইসলামীর গত 24 ঘন্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা বিভিন্ন আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। জামায়াত ইসলামের ফেসবুক পেজে গত 24 ঘন্টার আপডেটগুলোর মধ্যে দেখা যাচ্ছে, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ, এবং সে বিক্ষোভ মিছিলের বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ মিছিল হয়েছে জামায়াত ইসলামের পক্ষ থেকে, যে এনসিপির সমাবেশে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে যেখানে তাদের উপর হামলা হয়েছে, এর প্রতিবাদে তারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন। সেটির চিত্রগুলো তারা বিভিন্ন পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন। এবং এর পরবর্তী একটি পোস্ট হচ্ছে দৈনিক ইনকিলাবে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যে প্রতিবেদন এবং প্রতিবেদকের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করে প্রতিবাদমূলক একটি পোস্ট দেওয়া হয়েছে এখানে। এবং এখানে সেই প্রতিবেদনে জামায়াত ইসলামী বাংলাদেশের আগামী নির্বাচনে জোটবদ্ধ হওয়ার বিভিন্ন অসত্য মন্তব্য, তার পাশাপাশি জামায়াত ইসলামের যে মৌলিকতা এবং তাদের যে প্রতিষ্ঠাতা প্রধান, তার বিষয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়ে এখানে নিন্দা জ্ঞাপন করা হয়েছে। এটি প্রতিবাদমূলক পোস্ট। এরপরই আগামী 19 জুলাই শনিবার জামায়াত ইসলামের পক্ষ থেকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশেষ জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে, সেই জাতীয় সমাবেশের প্রচারণা দেখা যাচ্ছে এবং সবাইকে সেখানে দলে দলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে প্রচারণামূলক একটি পোস্ট, আগামী 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের জাতীয় সমাবেশ। এই ছিল গত 24 ঘন্টার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দল বাংলাদেশ জামায়াত ইসলামীর সোশ্যাল মিডিয়া সাইটের আপডেট। এবার আমরা চলে যাচ্ছি বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মূলে যারা ছিলেন, রাস্তায় যারা ছিলেন, আন্দোলনে যারা ছিলেন, তাদের সংগঠন নতুন রাজনৈতিক দল এনসিপির সোশ্যাল মিডিয়া আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা জানেন যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি দেশব্যাপী তাদের পদযাত্রা অব্যাহত রেখেছে। সেটি তাদের নির্বাচনী প্রচারণা, তার পাশাপাশি জুলাইয়ে তাদের যে ত্যাগ, তাদের যে আন্দোলনের যে স্পৃহা, সেটি তারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাচ্ছে।
এবং এটির অংশ হিসেবে তারা সারা দেশে ভ্রমণ করছেন। স্বাভাবিকভাবে গত 16 জুলাই বুধবার গোপালগঞ্জে তাদের যে পদযাত্রার অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকদের দ্বারা, বিভিন্ন দুর্বৃত্তদের দ্বারা যে আক্রমণ করা হয়েছে, সেটির প্রতিবাদমূলক বিক্ষোভ মিছিল হয়েছে তাদের অনেক জায়গায়। সেটির প্রচারণামূলক অনেকগুলো ছবি বা পোস্ট সেখানে আছে এবং শুরুতে যে পোস্টটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্থান থেকে বিভিন্ন জনকে গ্রেফতার করা হয়। তাদের সেই গ্রেফতারের সেই সময়ের সেই ভিডিওগুলো প্রচার করা হচ্ছে। একটা মন্তব্য দেখা যাচ্ছে এবং এখানে তাদের যে পদযাত্রা চলছে সেটি বিষয়ক মন্তব্যগুলো দেখা যাচ্ছে মুন্সিগঞ্জে এবং নারায়ণগঞ্জ জেলায় তারা আগামীকাল পৌঁছবে, পদযাত্রা অব্যাহত রাখবে। এবং এর পাশাপাশি মানিকগঞ্জের বিভিন্ন পথসভায় তাদের যে বক্তব্যগুলো ছিল সেগুলো তারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে প্রচার করেছে এবং এর পাশাপাশি তারা তাদের মন্তব্যগুলোকে বিভিন্ন পোস্টে শেয়ার করেছে। আমি সেই মন্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এখানে তাসনিম জারা, যিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এনসিপি, তার একটি মন্তব্য যেটিতে তিনি বলছেন যে সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে থাকে সর্বময় ক্ষমতা, যে সংবিধানের ছত্রছায়ায় রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নাগরিককে গুম খুন করা যায়, ওই সংবিধান আমরা রাখব না, সে সংবিধান আমরা বদলাবো। এবং এখানে দেখা যাচ্ছে যে আরেকটি পোস্টে জনগণের ঢল এনসিপির জুলাই পদযাত্রার একটি অনুষ্ঠানে রাজবাড়ী জেলায় তারা এই সম্মেলনটি করেছেন, রাজবাড়ী জেলায়, এবং এখানে জনতার দারুণ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এটি প্রচার করে তারা বিভিন্ন ছবি পোস্ট করেছেন। আছে তাদের অন্যতম সদস্য সচিব আখতার হোসেনের একটি মন্তব্য, যেখানে তিনি বলছেন বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ ও মুজিববাদের রাজনীতি আর দেখতে চায় না। আছে নাহিদ ইসলাম, তাদের যে আহ্বায়ক এনসিপি, তার একটি মন্তব্য, তিনি বলছেন যারা রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, গতকাল রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটা ভার্সন এই দেশের জনগণ দেখেছে। গত 24 ঘন্টায় আসলে অনেকগুলো পোস্ট এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে তারা খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়েছেন। ফরিদপুর জেলায় তারা পথসভা করেছেন, সেখানেও তাদের অসংখ্য জনগণ তাদের সঙ্গে যোগ দিয়েছেন। আবারও আরেকটি মন্তব্য নাহিদ ইসলামের, যেখানে তিনি বলছেন পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও আমাদের সে কমিটমেন্ট। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উঠবে। এরপরে আবারও নাহিদের মন্তব্য, যেখানে বলা হচ্ছে আমরা আবারও গোপালগঞ্জে যাব, আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গত 16 জুলাই বুধবার 2025-এ তাদের সম্মেলনে, তাদের আয়োজনে যে আক্রমণ করা হয়েছে গোপালগঞ্জের আওয়ামী লীগের বিভিন্ন কর্মীদের দ্বারা, সেটির প্রতিবাদমূলক বক্তব্য। এবং সর্বশেষ যে পোস্টটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আব্দুল হান্নান মাসুদের একটি মন্তব্য। তিনি বলছেন একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবেন নির্বাচন। প্রশাসনকে ইঙ্গিত করে তার একটি মন্তব্য, খুবই কঠোর একটি মন্তব্য, প্রতিবাদমূলক মন্তব্য। এবং সর্বশেষ আরেকটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি মুখ্য আহ্বায়ক এনসিপির, তার একটি মন্তব্য, এবং সেটি সর্বশেষ আমরা ধরে নিব আজকের জন্য। সেটি হচ্ছে আমরা বগুড়া, ফেনী, গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না, আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। খুবই পজিটিভ এবং খুবই সুদূরপ্রসারী একটি মন্তব্য। এই ছিল এনসিপির গত 24 ঘন্টার আপডেট। আমরা এবার চলে যাচ্ছি বাংলাদেশের গত 16 বছরে যারা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবেই তাদের বিভিন্ন পোস্টে সরকার বিরোধী মন্তব্য থাকে, বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা থাকে, সেগুলো আমরা উল্লেখ করব না। আমরা শুধু নির্বাচনিকভাবে আমরা যে আপনাদের সামনে তুলে ধরার মতো সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কারণ অনেক সময় তারা সরকারের সমালোচনা করতে গিয়ে গ্রাউন্ড রিপোর্টিং স্ট্রং থাকে না এবং তারা বায়াস থাকে, সেগুলো প্রচার করে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করার কোনো মিডিয়া আমরা হতে চাই না, আমাদের চ্যানেল হতে চাই না। তো সরকারের হোক বা আওয়ামী লীগের যে আপডেটগুলো আমাদের মনে হবে যে আপনাদের সামনে তুলে ধরার মতো, সেগুলোই আমরা তুলে ধরবো। তো যাই হোক, গত 16 জুলাই 2025-এ গোপালগঞ্জে এনসিপির অনুষ্ঠানে তারা যে আক্রমণ করেছিল, এবং আক্রমণ প্রশমনে সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের প্রতিহত করার জন্য যে চেষ্টা করা হয়েছে, স্বাভাবিকভাবে তাদের এই বিষয় নিয়ে অনেক মন্তব্য আছে। চলুন তাদের কয়েকটি পোস্ট আপনাদের সামনে তুলে ধরি। এখানে প্রথম যে পোস্টটি আমরা দেখতে পাচ্ছি, আপনারা যারা তৃণমূল থেকে লড়েছেন, আপনারাই প্রমাণ করেছেন ভয় দেখিয়ে ইতিহাস থামানো যায় না। মাঠে থাকুন, সত্য বলুন। আপনার এক পোস্ট, এক প্রতিবাদ, এক আওয়াজ ষড়যন্ত্রকারীদের কাঁপিয়ে দেবে। তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এই পেজ থেকে। এরপর আছে সেনাবাহিনীর এবং আইনশৃঙ্খলা বাহিনীর
তাদের আন্দোলন প্রশমিত করার যে চেষ্টা ছিল সেটিকে তারা ভিন্নভাবে এখানে প্রচার করছে এবং বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় সেনাবাহিনীর হাতে খুন সাধারণ মানুষ এরকম বলে তারা বিভিন্ন ছবি প্রচার করছে, যেখানে দেখা যাচ্ছে যে যারা গত 16 জুলাই বুধবার 2025 এনসিপির কর্মসূচিতে যারা বাধা দিয়েছিল তাদেরকে প্রশমিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল তার এবং এর ফলে যারা আহত হয়েছেন এবং পরে নিহত হয়েছেন তাদের ছবিগুলো প্রচার করে এমন মন্তব্য করা হচ্ছে যে বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় সেনাবাহিনীর হাতে খুন সাধারণ মানুষ, অন্যদিকে সেনাবাহিনী পাহারা দিল সমাধি ধ্বংসের হুমকিটা তাদের। এবং আরেকটি পোস্ট সেটিও তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য বলা হচ্ছে যে ভয় ভেঙে দিয়েছে গোপালগঞ্জ, রাজপথেই হবে ইউনূসের সাথে ফয়সালা। এবং আরেকটি এরকম মন্তব্যমূলক পোস্ট, সেটা হচ্ছে গোপালগঞ্জের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই ছিল আওয়ামী লীগের গত 24 ঘন্টার আপডেট। বন্ধুরা, আমরা যে উদ্দেশ্যে এই চ্যানেলটি চালু করেছি আপনাদের সবাইকে এক প্ল্যাটফর্মে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামাজিক মাধ্যমের আপডেটগুলো তুলে ধরবো বলে আমার মনে হয় আপনারা এই ভিডিওটি দেখে আমাদের এই উদ্দেশ্যটি অনুধাবন করতে পেরেছেন। এবং আমরা চেষ্টা করব প্রতিদিন আপনাদের সামনে প্রতিদিনের আপডেটগুলো তুলে ধরার জন্য, এবং সেজন্য আপনাদের কাছে আহ্বান যে আপনারা দয়া করে আমাদের আজকের এই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিও আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আপনারা আমাদের প্রতিদিনকার আপডেটগুলো, প্রতিদিনকার এই কার্যক্রমগুলো দেখতে পারেন, শুনতে পারেন। আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।